নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের বলবো গল্প কচি কলি। প্রাপ্তমনস্ক শ্রোতা বন্ধুদের জন্য কঠোরভাবে গল্প পাঠ এবং লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না। বন্ধুরা, শিল্প সাহিত্য বাই বৈশাখী এখন চলে এসেছে ইউটিউব মিউজিক পডকাস্টে। ইচ্ছে করলে আপনারা সেখান থেকেও গল্প শুনতে পারেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আজ আপনাদের বলবো কচি কলি। প্রাপ্তমনস্ক শ্রোতা বন্ধুদের জন্য গল্প পাঠ এবং লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। যাদের ভালো লাগবে না তারা দয়া করে এড়িয়ে যাবেন। উফ মাগো, আর পারি না। ও বলি, হলো আর কতক্ষণ? আরে বলি, বেরো না গো, এবার আমার এখানেই হয়ে যাবে যে। তুমি তো জানো সকালে আমার একটু অসুবিধা হয়, কোষ্ঠকাঠিন্য আছে। বলি, কুতে কুতে করো না, প্রয়োজনে আঙুল ঢুকিয়ে বার করো। কথা শেষ হবার সাথে সাথেই ফ্ল্যাশের শব্দ হলো। জল, অর্থাৎ ভেতর থেকে হারাধন বাবু বেরোচ্ছেন। মাগো, কি দুর্গন্ধ! এত বলি একটা ডাক্তার দেখাও, তাও দেখাবে নে। সরো সরো, এ বাবা, জল দাওনি? নিত্যদিনের এইভাবেই শুরু হয় সকালটা। বাথরুম থেকে পয় পরিষ্কার হয়ে যখন বাইরে বেরিয়ে এলেন সুধা দেবী, তখন ওনার মাথায় একটা ভেজা গামছা বাঁধা, চুলে পরনে পরিষ্কার শাড়ি পরা। স্নান করেছেন, সেই কারণে ঘাড়ে, গলায় এবং বুকের খাঁজের কাছে বিন্দু বিন্দু জল। গৌর বর্ণা এই মানুষটির এই স্বামী হারাধনকে নিয়ে হয়েছে যত বেশি জ্বালা। মানুষটার পেটে বড্ড সমস্যা, বিয়ের পর থেকেই দেখে আসছেন। বললেও কথা শোনেন না। উনি ডাক্তারকে 1 টাকাও দিতে রাজি নন, বরং পেট পুড়ে সবাই খাও, তাও ভালো, তবুও ডাক্তারকে কেন শুধু শুধু টাকা দেব? হলো তোমার? ক্লিয়ার হয়েছে তো? তুমি চুপ করো দেখি, দুর্গন্ধ করে দেখে দিয়ে আসে। সহ্য হয় না বাবারে বাবা, প্রত্যেক দিন জল ঢেলে ঢেলে পরিষ্কার করে তবে আমার যেতে হয়, আর এই তোমার জন্যই 7 সকালে স্নান করে আসতে হয়। ওসব নোংরা জায়গায় গিয়ে কি আর স্নান না করে আসা যায়? বুঝলাম বুঝলাম। তা বলি, চাটা একটু দেবে তো নাকি? দেবো বাবা দেবো, একটু রসো। সকাল থেকে ওঠার পরই 1.5 মাস খাটুনি শুরু হয় আমার। গোটা বাড়ির ওই ভিটেতে গোবরের জল ছিটাও রে, ঝাঁটা দিয়ে ঝাড় দাও রে, এটো বাসন ধৌ রে। বলি, বিয়ের পর তো কাজের লোক হয়ে গিয়েছি আমি। এমন করে কেন বলো? আমি তো বলি, তোমার কাজে কমে যখন এত অসুবিধে, তখন একটা কাজের মেয়ে রাখলেই হয়। ও মা, এলেন আমার কিপটে বুড়ো। বলি, নিজের কোষ্ঠকাঠিন্যের জন্য একটা ডাক্তার দেখাও না, আর তুমি আসবে আমাকে কাজের মেয়ে ঠিক করে দিতে? কত টাকা নেবে তোমার হুঁশ আছে মাস মাইনেতে? কত আর নেবে? নেবে তো বাড়ি 200-300। ও বাবা, হরি হরি, 200-300 যুগ কোন কপালে চলে গিয়েছে, এখন আর নেই। সরো দেখি, সরো। হারাধন বাবু দাঁড়িয়েছিলেন মাঝ রাস্তার মধ্যে, অর্থাৎ ঘরেই। বাথরুম থেকে বেরিয়ে ওনাদের বেডরুমটা পড়ে। বেডরুমের দরজার সামনে গার্ড হয়ে দাঁড়িয়েছিলেন হারাধন বাবু, তার সঙ্গে সঙ্গে ওনার ইয়া বড় ভুঁড়িটা। প্রতিদিন একটু একটু করে ওটাও যেন বৃদ্ধি পাচ্ছে। ধাক্কা মারতেই হারাধন বাবু সামঞ্জস্য হারাচ্ছিলেন নিজের শরীরের, যদিও দেয়াল ধরে দাঁড়িয়ে পড়লেন। ওনার বয়স এখন প্রায় 45-এর কাছাকাছি। ওনার স্ত্রী সুধা 12 বছরের ছোট। একটা ছেলে আছে, এবার মাধ্যমিক দেবে। কই দেখি দেখি দেখি, এই এক মা, আপনি আপনি আমার কাজ বাড়িয়েছেন আরো। হেগে মুতে ভাসিয়ে রেখেছেন বিছানায়। আমি আর পারি নে, স্নান করে এলাম। আমি করছি। থাক, আপনার আর করতে হবে না। একা গোটা বাড়িটাকে সামলে রাখেন সুধা দেবী। সকালবেলায় ওনার
গলা ফাটা চিৎকার না শুনলে হারাধন বাবুর ঘুম ভাঙে না। আজকাল বাপনও ঠিক তেমনই হয়েছে। বাবা মার ঘরে ঘুমানোর দিন ফুরিয়েছে ক্লাস 8-এ ওঠার পর থেকেই। যবে থেকেই বাপন বুঝতে পেরেছিল তার শরীরের কোথায় কোথায় লোম গজাচ্ছে, তবে থেকেই মা বাবার সাথে শোয়াটা যে তার পক্ষে দুষ্কর সে আবিষ্কার করেছিল নিজের শরীর দিয়েই। তাই আকার ইঙ্গিতে বাবাকে কথাটা বোঝাতে হয়েছিল। বাবা চাকরি করেন, বেশ মোটা মাইনে পান, জমিয়েছেনও ভালোই, কাজেই ছেলেকে ঘর করে দিতে ওনার দেরি হয়নি। ছাদের একতলা বাড়ি, 4-5টা রুম আছে। একটা ঘরে বৃদ্ধা শাশুড়ি মা, ওনার জন্যই সেই ঘরে কারো ঢোকার উপায় নেই। সবসময় ডেটলের গন্ধ ওই ঘর থেকে আসে, আর প্রত্যেক দিনই বিছানার চাদর বালিশের ওয়ার কাঁথা কাপড় কাঁচতে হয়। আর একটা ঘরে বাপন থাকে, সারা ঘর শুধু বই আর বই, মাধ্যমিক দেবে তো, ভালো রেজাল্ট করতে হবে। আর একটা ঘরে হারাধন বাবু সুধা দেবীর সঙ্গে থাকেন। ওনাদের ঘরটা বেশ পরিষ্কার এবং পরিপাটি করেই গোছানো। বাপন যতদিন ছোট ছিল ততদিন অগোছালো হয়ে থাকতো ঘর, সারা ঘরে বল নয় খেলনা। এখন ছেলে বড় হয়েছে, তাই ওইসব জিনিস ভাঙড়িকে দিয়ে বিক্রি করা হয়ে গিয়েছে। আর একটা ঘর আছে এক্সট্রা, যেটা সবসময় গোছানো থাকে, ওই আত্মীয় স্বজনের জন্যে। রান্নাঘরটা পরিষ্কার রাখতেই পছন্দ করেন সুধা দেবী। বিয়ের পর সংসারে এসেই কোমর গুজে একেবারে সংসার করছেন। শাড়ি পাট পাট করে পরা থেকে শুরু করে সবটাই নখদর্পণে ওনার চলে আসে। কাজেই এই সংসার ওনার, গোটা পরিবারটা ওনার, ছেলেও ওনার, স্বামীও ওনার, শাশুড়িও ওনার, কাউকে ফেলতে পারবেন না। কই গো, চা হলো? দিচ্ছি বাপু দিচ্ছি। বলি এতই যখন চায়ের জ্বালা, একটু নিজে মারিয়ে যেতে পারো না? সকাল সকাল কি তোমার আমার মুখে না লাগলে ভালো লাগে না? আমাকে ছাড়া তোমার উপায় আছে? হ্যাঁ, কে নেবে তোমায় ইয়া বড় ভুঁড়ি নিয়ে? এমন করে বলো না, আজকাল আমার শরীরের নাকি তেল বেরোচ্ছে খুব। তা তো বেরোচ্ছে, দেখতেই পাচ্ছি। ওই তো ভুঁড়ি, আর ভুঁড়ির চোটে তোমার খোকাও ছোট হয়ে গেছে এখন। কি 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 করো? কি করবো আর, সত্যি কথা শুনলে তো আবার অনেকের গা জ্বলে কি না। রান্নাঘর থেকে গরম গরম চা দিয়ে গেলেন স্বামীকে। শাশুড়ি মায়ের ঘরে পা রাখেননি, কারণ এখন গেলেই বিপদ। কই রে, তোর ঠাম্মিকে চাটা দিয়ে আয় তো, ছেলেকে ডাকলেন। না মা, আমি যেতে পারবো না, ঠাম্মির ঘরে গেলে আমার গাটা গুলি ওঠে। বাবা, ও বাবা, তোর ঠাকুমা তোর রক্তের জিনিস, একটু চা দিয়ে আসবি, আর তো কিছু না। তুমি যাও, আমি পারবো না, আমি তো দিন রাত গন্ধ শুকেই যাচ্ছি। তা বাবাকে বলো একটা লোক রাখতে। তোর বাবা লোক রাখবে, তাও কাজের? আমি যাকে পরিবর্তন করতে পারলাম না, সে কিনা কাজের লোক এসে পরিবর্তন করবে ওই মানুষটিকে? হাড় কেপ্টের জম। একদম কিপটে বলবে না আমায়। কিসের অভাব রেখেছি তোমার? রাখনি, তবে হাড়ে মাংসে আমাকে একেবারে চুষে চুষে খাচ্ছ। প্রত্যেক দিনই একই কথা আর একই রকম পরিবেশ দিয়ে শুরু হয় দিনটা। এরপরে রান্না বান্না সেরে স্বামীকে কাজে পাঠালেন, ছেলেকে স্কুলে। তারপর শাশুড়ির ঘরে এসে সব পরিষ্কার করে আবার স্নান, শাশুড়িকেও স্নান করালেন। এরপর পুজো আচ্চা দিয়ে নিজে যখন একটু বসলেন, তখন বেলা গড়িয়ে বাজে 2:30। এখন একটু গান শুনবেন। সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান ওনার খুব প্রিয়, কোকিল কণ্ঠী বলে কথা। গান শোনার সাথে সাথে গুনগুন করে নিজেও একটু আওড়ান, ভালো লাগে। সবারই তো একটু সময় চাই নিজেকে দেবার জন্য। মাথার বড় বড় চুলগুলো জানলার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আঁচড়াচ্ছিলেন সুধা দেবী। যত্ন ছাড়াও তত্তরিয়ে বাড়ছে। ঘরের মধ্যে একটা গাছ রেখেছেন তিনি, মানি প্ল্যান্ট। সেটাই জানালার গ্রিল বেয়ে কত সুন্দর লকলকিয়ে বড় হয়েছে। 2-1টা চুল মাথায় পেকে গেছে আজকাল। পাড়া প্রতিবেশী সব বৌদিরা, ওই মা কাকিমা, এরা বলে, দেখিস কদিন পর তোর বৌমা আসবে, এসে তো সব কিছু নিজের হস্তগত করবে। বললেই হলো, এ সংসার আমার, আমি গুছিয়েছি। আমার শাশুড়ি যেচে যখন আমায় ঘরের চাবি দিলেন,
আলমারির চাবি দিয়ে বললেন, এবার থেকে সংসার তোমার। আর যবে থেকে ও আমাকে মাস মাইনের পুরোটাই হাতে তুলে দিল, তবে থেকে দায়িত্ব নিয়েছি। বললেই হলো নাকি? কি জানি বৌদি, তুমি যা করো সকালবেলা কাকের মতো কাকা, ও শুনলেই তো আমাদের দিন একেবারে। আচ্ছা বলেছিস। মেয়ে ছেলেরা একসঙ্গে হলে যা হয়। সেই থেকে পাড়ায় বেরিয়ে গল্প সল্প করাটা বন্ধ করে দিয়েছেন। ওদের কাছে গেলেই মাথা গরম হয়ে যায়। সংসার করবেন কি, বরং সংসার থেকে বেরিয়ে যেতে মন চায়। হঠাৎ করে জানলার দিকে চোখটা ওনার আটকে গেল। বেশ কটা বাড়ি পরেই ওনার ঘরের জানলা দিয়ে আর একটা বাড়িকে স্পষ্ট দেখা যায়। ওনার সামনে একটা খোলা মাঠ আছে, তারপরে একটা খড়ের ছাউনি দেওয়া গরুর গোয়ালের ঘর, আর সেই ঘরের পাশেই দোতলা একটা বাড়ি। ওনার বাড়ি পাঁচিল দিয়ে ঘেরা, খুব একটা উঁচু না, কিন্তু দোতলা বাড়ির ওই ছাদের ঘরে বসে থাকা মেয়েটিকে স্পষ্ট দেখতে পাচ্ছেন তিনি। মেয়েটিও বোধহয় এবার মাধ্যমিক দেবে, ওই ভবেশ মাস্টারের মেয়েটা। একেবারে যাচ্ছে তাই, পাড়ার সবাই দুর্নাম করে। সিগারেট খায়, ছেলেদের মতো জিন্স প্যান্ট পরে, মাথার চুল বলতে নেই বললেই চলে, কাঁধের কাজ পর্যন্ত সবসময় ছেড়ে ঘুরে বেড়ায়। বুকের ভাঁজের মাঝখানে আবার নাকি ট্যাটও বানিয়েছে। বলো দেখি, আরও নাকি একটা আছে ওই হাঁটুর কাছে, উরুর কাছেও বলে। ম্যাগো, এই মেয়েকে দেখলেই আমার দিন একদম শেষ। জানলাটা মুখের ওপর বন্ধ করতে যাবেন, ঠিক তখনই মানি প্ল্যান্টের পাতাগুলো কেঁদে উঠল মনে হলো। এত জোরে মেরো না মা, লাগে তো। ওফো। মনে মনে মানি প্ল্যান্টের পাতাগুলোর দিকে তাকিয়ে দুঃখ পেলেন তিনি। তারপর নিজের মতোই ওই পাতাগুলোয় হাত বুলিয়ে ঘরের ভেতর এলেন। আয়নার সামনে দাঁড়িয়ে একটু চওড়া করে সিঁদুর পরে টিপ পরলেন কপালে। আজও ওনাকে সাজলে গুজলে বেশ সুন্দর লাগে। সবাই নাকি বলে ওনার স্বামীকে, ভালোই তো, কচি বয়সের মেয়ে বিয়ে করে এনেছিস, ছেলেও একেবারে লায়ক হয়ে গেল। তা তুই এই বয়সেই দাদুও হবি, আবার বড়দাদাও হয়ে যেতে পারিস। এগুলো শুনেছেন, কিন্তু ছেলেকে দিয়েই তো ভয়। ছেলে ওনার হাতে থাকবে তো। স্বামীর তো এতগুলো দিন হয়ে গেল, আর ওই মানুষকে দিয়ে ওই সব ভয়টা নেই। কিছুই আর হয় না, বিছানায় শুয়ে ভাই বোনের মতোই থাকা, যদিও মাঝে মাঝে আফসোস হয়। ওই স্কুলে পড়ার সময় একটা ছেলে তাকাতো বারবার, ওই তাকানো অবধি সার, আর কিছু হয়নি। কখন যেন চোখটা লেগে এসেছিল সুধা দেবীর। ঘুমটা ভাঙল একটা চিৎকারের শব্দে। জানলা দিয়ে দেখতে পেলেন ওই মাঠের মধ্যে ছেলেপেলে মারামারি করছে, ঝগড়াঝাটি করছে, আর মাঠের পাশের সরু গলিটা দিয়েই ওনার ছেলে স্কুল থেকে ফিরছে। বাপন হেঁটে হেঁটে আসছে ঠিকই তার সাইকেলটা নিয়ে, কিন্তু চোখ দুটো নিবদ্ধ ওই গোয়াল ঘরের পাশে দোতলা বাড়িটার জানলার দিকে। জানলার কাছে ছোট্ট একটু বারান্দা মতো করা। মেয়েটি ওখানে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে। পরনে একটা হালকা রঙের টি শার্ট আর ওই হাঁটু পর্যন্ত 3/4 প্যান্ট। দাঁড়িয়ে আছে এমন করে যেন একটা ব্যাটা ব্যাটা ভাব। বাপনকে ওর দিকে বারবার তাকাতে আর হাসতে দেখে সুধা দেবীর মনের ভেতরটা খচ করে ওঠে। যাকে পছন্দ না তার সাথেই কালে কালে আবার সংসার করতে হবে না তো? না না না, এ কিছুতেই করা যায় না, কিছুতেই করা যায় না, মনে মনে ভাবলেন তিনি। ছেলে বাড়িতে এসে কলিং বেল চেপার আগেই দরজা খুলে দাঁড়িয়ে রয়েছে মা। বাপন দেখে রীতিমতো অবাক। এ কি মা, তুমি দাঁড়িয়ে? হ্যাঁ, জানলা দিয়ে দেখতে পেলাম তুই আসছিস। তা স্কুল কেমন হলো? ভালো। তা বলছি, তোর টেস্ট কবে শুরু হবে? তুমি জানো না নাকি? বাপন বলেই চুপ। বলল, সরি মা, ভুলে গিয়েছিলাম তুমি যে মাধ্যমিকে দাওনি। হ্যাঁ, আমারই ভুল বাবা, অশিক্ষিত মাকে আর কেন বলবি? এই দেখো, তুমি সব সময় যে কেন এত। থাক, বাদ দে, হাত পা ধো ভালো করে, ভাত দি খেয়ে নে। ভাত খাবো না। কেন? খেয়ে এসেছি। কোথা থেকে খেয়ে এসেছিস? আমার এক বন্ধুর আজকে জন্মদিন ছিল, ওই টিফিনে খাবার নিয়ে গেছিল তাই। টিফিন তো হয়তো সেই কখন,
এখন খিদে পাইনি বুঝি? না না, বেশি খাওয়া যাবে না মা, বেশি খেলে ভুঁড়ি বেড়ে যাবে, আর ভুঁড়ি আমার একদম পছন্দ হয় না। মনের ভেতরটা কামড় দিয়ে ওঠে ওনার। ভুঁড়ি ছেলের পছন্দ হয় না নাকি মেয়েটার? বড় ভুঁড়ি হয়ে গেলে তো সব দিকেই বিপদ। মেয়েটা মোটা হলে অসুবিধে ছিল না, কিন্তু ছেলেটা, বুকটা কেঁদে ওঠে। এত সুন্দর সাজানো গোছানো সংসার, সব নিজের কন্ট্রোলে, এক লহমায় সব শেষ হয়ে যাবে না তো? দেখি কি হলো তোমার, সরো, আমি ঢুকি। হ্যাঁ ঢোক। বলছি বাবু, মন দিয়ে পড়তে হবে, বড় চাকরি করতে হবে, ভালো মানুষ হতে হবে। জানি তোমাদেরকে দেখতে হবে, কর্তব্য করতে হবে, কারণ তোমরা আমাকে অনেক কষ্ট করে বড় করেছো, অনেক কম্প্রোমাইজ করেছো, আমি সব জানি মা। ছোট থেকে শুনতে শুনতে জাস্ট আমি পাগল হয়ে যাচ্ছি। আর সবসময় কর্তব্যের কথা শেখাও কেন? আমার বোধ শক্তি নেই নাকি? আমি তো দেখছি তুমি ঠাকুমার প্রতি কতটা করো, সেটা কি আমি দেখছি না? শিখবো না? তুমি যেমন করবে ফল তো সেরকমই পাবে। কথাটা শুনে আবার বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। তুমি যেমন করবে ফল তেমন পাবে, তাই তো? বৃক্ষ তুমি কি, ফলেই তার পরিচয়। বাপন ঘরে চলে যায়, ফ্রেশ হয়, ভেতর থেকে দরজাটা বন্ধ করে দিয়েছে। বাপনের ঘর বরাবর সোজাসুজি তাকালে জানলা দিয়ে মেয়েটার ঘর একেবারে স্পষ্ট। শুধু বারান্দা নয়, তার দরজা এবং পরপর দুটো জানালা পাশাপাশি সবটাই দেখা যায়। এমনকি মেয়েটার ঘরে যদি তখন টিউবলাইটটা জ্বলে, তাহলে ওর ঘরের দেয়ালের হলুদ রংটা থেকে শুরু করে সেখানে টাঙানো মেয়েটার বড় একটা ছবি, ওর বিছানা, সব। হয়তো ছেলে এখন ওখানেই তাকিয়ে রয়েছে, তাকিয়ে তাকিয়ে মেয়েটাকে বিহ্বল দৃষ্টিতে দেখছে। শুধু দেখছেই না, হয়তো জীবন বিজ্ঞান বইটা সামনে নিয়ে নিজের বড় হয়ে যাওয়ার প্রমাণটা। না, নিজের ছেলেকে নিয়ে সব কি ভাবছে সুধা দেবী? ছেলে ফেলে বড় হলে শরীরের তো পরিবর্তন হবেই, আর এটাই তো স্বাভাবিক। নারী পুরুষের তো এটাই ভগবান সৃষ্টি করেছে, জন্মগত জিনিস। ছেলে তো একদিন একটা পরের মেয়ের হবেই না, ভালোবাসবে, তার সঙ্গে শরীর আদান প্রদান হবে, তাদের সন্তান হবে। কিন্তু ব্যাপারটা যেন মানতে পারেন না সুধা দেবী। মাথাটা ঝনঝন করে ওঠে ওনার, শরীরটার মধ্যে একটা অস্বস্তি ভাব হয়। ভালো লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না। মনে হচ্ছে সবকিছু ছেড়ে ছুড়ে ঘর থেকে বেরিয়ে যাবেন। কিন্তু না, এই সংসার তো ওনার, ছেলে ওনার, ওনার স্বামী, ওনার শাশুড়ি। তাহলে কেন? সন্ধেবেলা বাপন পড়তে যায়। আজ সুধা দেবীর ইচ্ছে করতে ছেলেকে আটকে রাখতে। ঠিক 7টার সময় হারাধনবাবু ঘরে এলেন, হাতে একটা মিষ্টির প্যাকেট। নাও, রেখে দাও। কি এটা? আরে, আমার প্রমোশন হয়েছে, মাইনে আরো বাড়লো, 25,000, বুঝলে? ভালোই হলো, ছেলে বড় হচ্ছে। যদি বড় কিছু পড়াশোনা করতে চায়, ওর জন্য গোছাতে হবে তো। আচ্ছা, আমরা যে বিয়ের পর থেকে, বাবু জন্মের পর থেকে ওর ভবিষ্যৎ নিয়ে এত চিন্তা করি, হ্যাঁ, ও চিন্তা করে আমাদের জন্য? কি বলছো? মাথা ঠিক আছে তো? যাও দাও দাও, একটু চা করে দাও, ভালো করে হাত মুখ ধুয়ে আসি। এই জামা কাপড়গুলো আর পরতে পারবো না, বুঝলে? 2 দিন পরেছি তো, খুব গন্ধ বেরোচ্ছে, একটু কেচে দিও। হ্যাঁ, আমি তো ওই জন্যই না পার্মানেন্ট। আবার সেই এক কথা। মিষ্টির প্যাকেটটা এমন করে রাখলেন যেন ছুঁড়ে ফেলে দেওয়ার মতো। গজগজ করতে করতে রান্নাঘরে গিয়ে নিজের এলো চুলে একটা খোঁপা করলেন তিনি। আজ সন্ধ্যেবেলায় চুলটা বাঁধতেও ইচ্ছে করছে না, মাথার মধ্যে শুধু চিন্তা ঘুরপাক খাচ্ছে। হারাধনবাবু বেরিয়ে এলেন ফ্রেশ হয়ে, ডাইনিং এসে বসলেন, একটু টিভি দেখবেন। সেন্টার টেবিলের মাঝে ঠাস করে চায়ের কাপটা রাখতেই কাপটা গেল ভেঙে, চাও পড়লো উছলে। এ কি, তোমার কি মাথা গরম? আমার আর ভালো লাগছে না। কেন, কি হয়েছে? এবার একটা কাজের লোক রাখো, আমার হাড় মাস শেষ হয়ে গেল। একেই বাপন সিজার করে হয়েছে, শিরদাঁড়ায় খুব ব্যথা করে, ঝাড়টা দিতে পারি না, বসে বসে কাজ করতে কষ্ট হয়। তাছাড়া মায়ের এই পায়খানা পরিষ্কার করতে করতে আমার অর্ধেক জীবন শেষ। তোমাকে তো কবেই বলেছিলাম একটা আয়া রাখি, তুমিই তো বললে বরং সেভিংসের টাকাটা বাড়ানোর কথা। এতে কি আমার দোষ? তুমিও তো দেখো, আমার শরীরে সেরকম অসুবিধা হলে ডাক্তার আমি অবশ্যই দেখাবো, নয়তো শুধু শুধু ডাক্তারকে দিয়ে কেন পয়সা খাওয়াবো বলো? আমার তো আর কোনো অসুবিধে নেই, এই কোষ্ঠকাঠিন্য আচ্ছা সবারই হয়। আর এই ভুঁড়ির কথা বলছো? বসে বসে কাজ করলে ভুঁড়ি এমনিই বাড়ে, একটু হাঁটাচলা করলে ঠিক হয়ে যাবে।
সে আমি নয় আগামীকাল থেকে ওয়াকিং এ বেরোবো, তোমাকেও সঙ্গে নেব। না না না, আমার দরকার নেই। সারা রাত শিরদাঁড়ায় যন্ত্রণায় মরি, হাঁটু ব্যথা করে, গোড়ালি ব্যথা করে। তা তোমারও তো ডাক্তার দেখানো দরকার। না, তুমি বরং একটা কাজের লোক রাখো দেখি। শোনো, একটা কচি মেয়ে দেখে রাখবে। কচি মেয়ে মানে? হ্যাঁ, অল্প বয়সী, ওই বয়স কত, বাপনের বয়সী হবে। ওরকম মেয়ে পাওয়া যায় নাকি? স্যার কি বলো? শোনো, আমি খোঁজ নিয়েছি। খোঁজ নিয়েছো? কখন খোঁজ নিয়েছো? ওই বিকেলে, ওই বাপন বাড়ি আসার পর। ঘরে পড়ছিল, আমি একটু পাড়ায় বেরিয়েছিলাম, ওই মালতীদির বাড়ি গিয়েছিলাম। তা মালতীদির বাড়িতে এক মহিলা কাজ করে। ওনার সাথে কথাবার্তা বলতে উনি বললেন ওনার নাকি বড়দির মেয়েটা লায়েক হয়েছে। ওই পড়াশোনা হয়নি খুব একটা, তবে কাজকর্মে নাকি একেবারে নিপুণ, দক্ষ। একটু টাকা পয়সা বেশি দিলে আসবে, এখানেই থেকে কাজ করবে। এখানেই থেকে কাজ করবে? তুমি কি বলতে চাইছো? বলি বাংলা ভাষাতেই তো স্পষ্ট করে বলছি, কানের মাথা বুঝছো না নাকি গো? হ্যাঁ, বসো বসো, আমি আবার চাটা করে নিয়ে আসি। চা হয়েও গেল? ওই কড়াই ছিল আমার কাপটা, তুমি খেয়ে নাও। এবার শোনো, বলো। তা বললে যে ওই বছর 14-15 মেয়ে। উমা, সে তো বাচ্চা মেয়ে, বিপদে পড়ে যাবো, পুলিশ কেস হয়ে যাবে। পুলিশ কেস কেন হবে? সে তো যেচে কাজ করতে আসবে। তুমি বুঝতে পারছো না, শিশুশ্রমের পাল্লায় পড়বো, তখন চাকরি বাকরি সব যাবে। তুমি রাখো দেখি, পাড়া গায়ে সব হচ্ছে। ওই কচি মেয়ে আমার দরকার, আমি দেখে শুনে আনবো। তুমি এমন করে বলছো গিন্নি, তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি কাজের লোক না, বাড়িতে বউ আনার তাল করছো। কথাটা বলে হারাধন বাবু চায়ের কাপটা নিয়ে উঠে পড়লেন। সুতা দেবীর ঠোঁটের কোণায় একটা অদ্ভুত হাসির রেখা ফুটে উঠল। সারা দুপুর শুয়ে শুয়ে সেটাই চিন্তা করেছেন। বিকালবেলা ছেলেকে অমন অবস্থায় দেখে আরো বেশি। তারপর তো সিদ্ধান্ত নিয়েই নিলেন, না, এবার সাপও মরবে অথচ লাঠিও ভাঙবে না, এমনই একটা ব্যবস্থা করতে হবে। পরের দিনটা ছিল রবিবার। এই দিন বাপন ভীষণ পরিমাণে ব্যস্ত। গিটার, আঁকা, পড়া সব আছে। সকালবেলা ছেলেকে খাইয়ে তাকে টিফিন বক্সে টিফিন করে বিদায় করলেন ঘর থেকে। আজ একটু নিশ্চিন্ত, কারণ এই চৌহদ্দিতে তার পড়াও নেই, গিটারও নেই, আঁকাও নেই, সবটাই আছে ওই একটু বাইরে। সাইকেলে করে কমসে কম 45 মিনিট তাকে যেতে হবে। ওইসব মাস্টারগুলো একই কোচিং সেন্টারের মধ্যেই রয়েছে। চলো দেখি। কোথায়? আজকে রবিবার, আমার সঙ্গে একটু বেরোতে পারবে না? আমার সময় হবে না, অফিসে খুব চাপ। বললাম না প্রমোশন হয়েছে, তার সঙ্গে সঙ্গে দায়িত্ব বেড়েছে। কোথায় যাবে তুমি? যাও না। বলছি শোনো, তাহলে আমি গেলাম। এই কাপড়টা ভাল লাগছে না? তোমায় তো সব সময় সুন্দর লাগে। তা বলি, ছাড়ো দেখি, রঙ্গ করতে শোনো এখন। আচ্ছা, ভাল লাগছে না আমার। কখন ভাল লাগে? বাজে কথা বলো না, তোকে বাপ হয়েছ, ওসব দিকে নজর দিতে হবে, বুঝলে? যাচ্ছ কোথায়? যাচ্ছি ওই যে বললাম, মালতীদির বাড়ি। তা ওর বাড়িতে যে মহিলা কাজ করে উনি আজকে যেতে বলেছেন আমাকে। নিয়ে যাবেন। কোথায়? এই তো এখান থেকে 4-5টা স্টেশনের দূরত্ব। তুমি একা পারবে? এই জন্যই তো বললাম তোমাকে সঙ্গে নিয়ে যেতে। ও, মালতী যাবে বুঝি? সে যাবে। তাহলে তুমি যাও, এখান থেকে এইটুকু চেনা ফোনটা নিয়ে যেও। সে নেবক্ষণ। দুকা দুকা বলে নিজেই বেরিয়ে পড়লেন তিনি। মনটা ভীষণ পরিমাণে আজ উতলা। কিচ্ছু করার নেই, একটা মেয়েকে বাড়িতে আনতেই হবে। অন্তত আজ যাই হোক, ছেলের জন্য আনতে হবে। সামনে কচি মেয়ে গুড়গুড় করলে ছেলে কিছু একটা সর্বনাশ তো করবেই করবে, আর তারপরই একটা বদনাম রটবে। বদনাম হয়ে যাওয়া পরিবারের সাথে নিশ্চয়ই কেউ বিয়ে দিতে চাইবে না ছেলের। যেমন প্ল্যান তেমন কাজ। মেয়েকে এক চান্সে পছন্দ হয়ে গেল ওনার। মেয়েটি কালো, মাথা ভর্তি ঘন চুল, দেখতে খুব সুন্দরী, নাকের মাঝখানে নলক পড়া। হ্যাঁ, শরীরে সবে যৌবন এসেছে। গরিবের মেয়ে হলে কি হবে, শরীরটা বেশ সুন্দর আর মাখনের মতো নরম, একটা চাকচিক্য ভাব আছে। হাঁটুর ওপরে শাড়ি পরে সে, পায়ে রূপোর মল পরা, হাতে কাঁচের চুড়ি, একটা জঙ্গি ছাপা শাড়ি আর ঘটি হাতা ব্লাউজ। নরম সরম মেয়েটা, মুখটা ভীষণ মিষ্টি, মাথার দুপাশে ফিতে দিয়ে বেনুনি করা, মুক্তোর মতো ঝকঝকে দাঁতের হাসি। প্রথমেই মেয়েকে দেখে যেই প্রশ্নটা করেছিলেন সুধা দেবী, সেটা হলো এই, কত অব্দি পড়াশোনা করেছে মা? ঠিক অনেকটা পাত্রপক্ষ যেমন পাত্রীপক্ষকে দেখতে যায় তেমন। এরপরে হাঁটা চলা সবটা। শেষ পর্যন্ত মালতীদির বাড়ি কাজ করা সেই মহিলা বললেন, বৌদি কিছু মনে করো না, এমন করে কথা বলছো যেন
ওকে তুমি কাজের লোক না, বাড়ির বউ করবা। পানের পিঠটা ফেললেন তিনি। মনে মনে তো এমনই একটা ফোন দিয়ে আঁটছেন সুধা দেবী। তা তুমি কবে থেকে যাবে মা লক্ষ্মী? আবার মুখ থেকে অমনি একটা বাক্য বেরিয়ে গেল ওনার। সে তুমি তবে থেকে বলবে। তা বলি, মাসের তো শুরু হচ্ছে, কালকে থেকেই না হয় পটলা পাটলি গুছিয়ে চলে এসো। যেমন কথা তেমনই ভাবা আর তেমনই কাজ। বাড়িতে যখন ফিরলেন তখন রাত 9:30। খাবার টেবিলে বসে রয়েছে ছেলে এবং হারাধন বাবু। দেরি হয়ে গেল গো আসতে। হ্যাঁ, তুমি আস্তে আস্তে এসো। দরজা খুলতে খুলতে কথাটা বললেন হারাধন বাবু। তোমরা কিছু খেয়েছো? তুমি তো খাবার করেই গেছিলে, গরম করে বাপনকে দিয়েছি, ও খাচ্ছে। মা করে ডাকছে বারবার, তোমাকে ফোন করছে, তুমি নাকি ফোন ধরছো না। ধরবো কি করে, ট্রেনে কি ভিড়, বাপরে বাপ, পড়েই যাচ্ছিলাম। কই রে বাবা, ভালো হয়েছে রান্না? ভালো হয়েছে। কোথায় ছিলে মা? আমি সেই সন্ধ্যা থেকে এসে খুঁজছি তোমাকে। ও, তোর বুঝি আজকে তাড়াতাড়ি পড়া হয়ে গেছিল? না, বান্ধবীর জন্মদিন ছিল আজ, ওখানে কোচিং এ পড়া হয়নি। সে কেক টেক নিয়ে সবাই সেলিব্রেট করেছি, শেখাও হয়নি কিছু। তাড়াতাড়ি বাড়ি চলে এসেছিলাম তাই। বুকের ভেতরটা আর এত ব্যথা উঠলো যে বুকে হাত দিয়ে বসে পড়লেন টেবিলের ওপরে। মা কি হয়েছে? ও মা, বাদিকটাই আজকাল খুব ব্যথা করে রে বাবু। বুকটা কেমন চাপ ধরে থাকে, মনে হয় কেউ যেন ভারী কিছু। কবে থেকে বলছে একটু ডাক্তার দেখাও, গ্যাস অম্বলের সমস্যা। চলো ভেতরে চলো। রাতে প্রশ্রান্তির ঘুম দিলেন তিনি। পেট ভরে না খেতে পারলেও শাশুড়ি মাকে আগেই খাইয়ে দিয়েছিলেন হারাধন বাবু, কাজেই নিশ্চিন্ত। পরের দিন সকালটা শুরু হবে ইষ্ট নামের সঙ্গে সঙ্গে একটা সুন্দর দিন হয়ে। ভোর 5টা নাগাদ দরজায় কলিং বেলের শব্দ। আজ সেই 4:30 থেকে উঠে বসে আছেন তিনি। বাথরুমের কাজ নিজেই সেরেছেন। শাশুড়ি মা তখন অঘরে ঘুমোচ্ছে। তাকে ডাইপার পরাতে হয় আজকাল, না হলে পায়খানা পিচ্ছাপ একসাথে করে ফেলেন। বয়সটা 98-এর কাছাকাছি। ছেলে মেয়ে অনেকগুলোই হয়েছিল ওনার, কিন্তু শেষ পর্যন্ত হারাধনবাবু জীবিত ছিলেন বলেই নামটা বোধহয় হারাধন, হারিয়ে যাওয়া মানিক। এই তো এসেছিস, আয় আয় আয়। বৌদে, সাত সকালে দিয়ে গেলাম এত পটলে পাটলি গুছিয়ে। তো সকাল থেকে ওকে রাখো, ও কোন ঘরে থাকবে না থাকবে একটু গুছিয়ে গাছিয়ে দাও দেখি, তাই 7 সকালে নিয়ে এসেছি। ভালো করেছো, খুব ভালো করেছো। মাস মাইনের কথা কিন্তু তুমি কালকে বলনি। সে ওর যা লাগবে তাই দেব। আমার একটা ভালো মেয়ের দরকার, বুঝলে? সে তো তোমার ভাবভঙ্গি দেখেই বুঝতে পারছি। তবে বৌদি, তোমার শাশুড়ির গুমুত কিন্তু কাঁচাতে পারবে না। ওই প্যাম্পার কি যেন বলে, ও হ্যাঁ ডাইপার পরিয়ে রেখো, ওই সব খুলে টুলে না হয় ধুয়ে টুয়ে দেবে কোন। বোঝোই তো কচি মেয়ে, ঘিন্না মিন্না পেয়ে গেলে। তাই তো জাগর শরীর, কেন পুষ্টি খাবে, এখন তো তাই দরকার। আয় মা, ভেতরে আয়। ছেলের ঘরের পাশের ঘরটাকে দেখিয়ে দিলেন তিনি। মেয়েটি নাকে নলক দুলিয়ে বলল, ও এটা খুব ভালো ঘর। কাকি না মাসি বল। মাসি বলবো? এর আগে তো কাকি বলেই, আহা সে না হয় আগের ব্যাপার আগে। আমি তোর মাসি হই, মাসি বল মা। আচ্ছা ঠিক আছে, মাসি না হয়। আচ্ছা শোন, তুই এখন একটু শো, হ্যাঁ, ঘরদোর গোছানো আছে। গেস্ট রুমের ঘরটাই থাকার জন্য স্থির করা হলো মেয়েটির। তোর নামটা যেন কি? আমার নাম পুষ্প। বাহ, কি সুন্দর নাম, পুষ্প। আচ্ছা যাই হোক। মনে মনে কি ভাবলেন জানেন না। ওনার ছেলের নাম ছিল শাশ্বত, ডাকতেন বাপন বলে। কেমন হলো মনের মধ্যে দোলা খেলে গেল ওনার। আচ্ছা, এস আর পি, আমার শাশ্বত আর পুষ্পা। বাহ। অমাসি, কি ভাবছো? কিছু না মা। তোর খিদে পেয়েছে? তা একটু পেয়েছে, কিন্তু এই ভোর ভোরে কে রান্না করবে আমার জন্যে? আমি করছি। দাঁড়াও দেখি, রান্নার দায়িত্ব তো আমার। আমি বরং করি। না, এখন তোর করতে হবে না, তোকে আমি করে খাওয়াচ্ছি। ওই সবাই ঘুম থেকে উঠুক, তারপর না হয় করিস। ঠিক আছে। চা করে দিলেন পুষ্পকে, 1 বাটি মুড়ি দিলেন। মেয়েটা এমন করে খেলো যেন কতদিন সে অভুক্ত ছিল। এবার একটু ঘুমিয়ে নে দেখি। ঘুমাবো? ঘুম তো আসবে না, এখন আমি পাড়ায় চড়ে বেড়াই।
সবার বাড়ি গাছের ফুল চুরি করি, আমার খুব ভালো লাগে। ও মামা, চুরি ফুরি করবি না, তোকে আমি সব শিখিয়ে পড়িয়ে নেবো খন, কেমন? তো পড়াশোনা কতদূর করেছিস? ক্লাস 3। ভাল লাগতো না, এই ছেড়ে দিয়েছি। ভালো করেছিস, ভালো করেছিস। কি বা হবে, সে তো খুনতেই নাড়তে হবে। হ্যাঁ, এই কথাই তো বলেছিলাম মাকে, কি মার মারলো। যাই হোক, একটু ঘুমোই তাহলে। হ্যাঁ, ঘুমো ঘুমো। বুকের ওপর আঁচল দিয়ে আঁটোসাঁটো হয়ে শুচ্ছিল মেয়েটা। সুধা দেবী বললেন, ও মা, অত আঁটোসাঁটো হয়ে খেয়ে শো আর কি আছে, তুই খুলে মেলে শো। খুলে মেলে মানে মাসি? মানে তোর যেমন ইচ্ছা তেমন করেই শো, কেমন? আঁচলটা বুকের ওপর থেকে সরাতেই সুধা দেবী নিজেরই বুকটা কামড় দিয়ে উঠল। বয়স 14-15 হলে কি হবে, মেয়েটি ভারী সুন্দর। আর এত সৌন্দর্য বাপন চোখের সামনে দেখলে ছেলে কি আর নিজেকে সামলাতে পারবে? কবে যে সেই দিনটা আসবে মনে মনে কল্পনা করতে শুরু করলেন সুধা দেবী। সকাল 7টা 7:30 বাজতেই একে একে সকলের ঘুম ভাঙতে শুরু করলো। হারাধনবাবু উঠলেন, আজ ওনার অফিস সকাল সকাল। আর ওদিকে বাপনও উঠেছে, স্কুল আছে। স্বভাবসুলভ ভাবে সকালে উঠে হাই তুলেই নিজের ঘরের পাশের ঘরের দিকে তাকিয়ে বাপনের চক্ষু চড়ক গাছ। ওর ঘরের ভেতরে টয়লেটটা নেই, সেটা পাশের ঘরটা পেরিয়ে গিয়ে তার পাশে যেতে হয়। একমাত্র টয়লেটের সিস্টেম ঘরের ভেতরে করা আছে হারাধনবাবু আর সুধা দেবীর, আর আছে ওনার শাশুড়ি মায়ের ঘরেরটায়। মা, ও মা, ঘরে চোরছা চলে এসেছে, তুমি দেখোনি? এই সুযোগটারই অপেক্ষায় ছিলেন তিনি। এতক্ষণ চুপচাপ ড্রয়িংয়ে শুয়েছিলেন সোফার ওপরে, ছেলের কারুকার্য দেখার জন্য। পরনে স্যান্ডো গেঞ্জি, হাফ প্যান্ট পরা, হালকা গোঁপ গজিয়েছে ছেলের। মেয়েটিকে দেখে কয়েক সেকেন্ড সে দাঁড়িয়েছিল চুপচাপ। সে কিভাবে বিছানায় শুয়ে আছে সেই সম্পর্কে যথেষ্ট জানেন সুধা দেবী। এইবার ছেলেকে কথা বলতে দেখে এমন ভাব করলেন যেন ঘুমিয়ে পড়েছিলেন। কি বলছিস বাবা? ওটা কে? চোর ছাচোর? ও মা, চোর কেন হবে? হলো এবাড়ির কাজের লোক, আমাকে হাতাহাতি কাজে সাহায্য করবে। কাজের লোক রেখেছ? বলনি তো। বলবে কি করে তোমার মা? কালকেই সিদ্ধান্ত নিলেন আর কালকেই ঠিক করে ফেললেন। আজ থেকে কাজ করবে, শুধু কাজ না, থাকবেও। তা দাও দাও, কি দেবা দাও তো, বাজারে যাই, আমার আবার দেরি হয়ে যাবে। লোকজনের শব্দ শুনে মেয়েটা উঠে আসে। উঠে যখন এসেছে তখন ওর বুকের ওপরে আঁচলটা ছিল না। বাপনকে আর সুধা দেবীর স্বামীকে দেখে আঁচলটা টানতে টানতে বললে, কই মাসি সরো, কি করতে হবে বলো দেখি। ওর শরীরের হালকা একটা ধাক্কা লাগলো বাপনের হাতে। মেয়েটির শরীরে বিদ্যুৎ তরঙ্গ কতটা খেললেও জানা নেই, তবে সুধা দেবীর শরীরটা খেলে উঠল যেন এক অনাবিল আনন্দের স্রোতে। মেয়েটি রান্নাঘরে গিয়ে নিজের মতো সবকিছু দেখে নিচ্ছে, গুছিয়ে গাছিয়ে রান্না বান্না করছে। সুধা দেবী অপলক দৃষ্টিতে দেখছেন আর ভাবছেন, আহা, এমন একটা কর্মঠ মেয়েই তো আমার দরকার, যে কিনা গোটা সংসারটাকে হাতের মুঠোয় করবে আমার মতো। আমি তো এর ওপরই দায়িত্ব দিয়ে নিশ্চিন্তে মরবো। যাক, ভালোই হলো, কাজকর্ম করুক না হয়, আমি একটু ঘরে গিয়ে শুই। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হারাধনবাবু পেরিয়ে গেলেন, কোনো রকম নাকে মুখে দুটো গুঁজে। আজ বাজার করতে গিয়ে দেরি হয়ে গেছে। বাপন খেতে বসেছে। ও মা, খাওয়া দাও। ছেলের চিৎকার শুনে পুষ্প নাকে নলক দুলিয়ে এগিয়ে এলো। বলি, দাদা, অমন করে চিৎকার করার কি আছে? মাকে বুঝে একটু ভালো করে ডাকা যায় না? বাপন কিচ্ছু বলল না, ভাতের থালা আগিয়ে দিল মেয়েটাই। মা ইচ্ছা করেই আসছে না ওর কাছে। বাপন কিন্তু প্রথম প্রথম সেটা বুঝতে পারল না। খেয়ে দিয়ে চুপচাপ বেরিয়ে গেল। মা, আসি। আয় বাবা। তোমার কি শরীর খারাপ? ওই আসলে একটু মাথাটা ধরেছে। দেখো, নাপিত দেখে আবার নক্কুনি বাড়িয়ে দিও না। ছেলে কেন বলল কথাটা মা সেটা ভালো করেই বুঝলো, অর্থাৎ কাজের মেয়ের ওপরে ডিপেন্ড হয়ে থেকো না, এটাই বলতে চাইলো। তবুও ভালো লাগছে ওনার। ছেলে সন্ধেবেলা ফিরতেই দেখতে পেল মা রীতিমতো গল্প করছে মেয়েটির সাথে তার বেডরুমে বসিয়ে। আলমারি খুলে কাপড় চোপড় সায়া বের করে দেখাচ্ছে, পরতেও দিচ্ছে। মেয়েটি এই মুহূর্তেই মায়ের পছন্দের একটা জুড়ে কাটা শাড়ি পরে বসে আছে। মা দিয়ে দিয়েছে হয়তো। ওফ, কেন যে এমন করছে ভগবান জানে। হারাধনবাবু ফিরে এলেন।
উনিও দেখলেন আজ স্ত্রীর ওনার সাথে কথা বলার বা ঝগড়া করার মতো ইচ্ছেই নেই। এই মেয়েটাকে ভালো করে মানিয়ে গুছিয়ে শিখিয়ে পড়িয়ে নিচ্ছেন উনি। যাক, মেয়েটিকে দেখে যে হারাধন বাবুরও খুব একটা খারাপ লেগেছে তা নয়, সুরসুরি ওনারও লেগেছে। তবে এই স্ত্রীর সামনে বলতে গেলে ঝাঁটা খেয়ে শেষ হয়ে যাবেন। একটা একটা করে দিন পেরোয়, আর সুধা দেবী পুষ্পকে শিখিয়ে পড়িয়ে পটিয়ে পাঠিয়ে নেন। পার্লার নিয়ে গিয়েছিলেন, বেশ সুন্দর চাকচিক্য করে নিয়ে এসেছেন গোটা শরীরটা। কি সব করে না আজকাল লোম তোলার জন্য, সেই সবও মেয়েটিও উৎসাহের সহিত সব করছে। মাসির সঙ্গে তার গলায় গলায় মানিয়ে নিয়েছে সে। সেই দিনই হারাধন বাবু রাতে খাওয়া দাওয়ার পর স্ত্রীকে বললেন, যাই বলো, মেয়েটা কিন্তু বেশ কাজের। কদিনের মধ্যেই তোমাকে বিশ্রাম দিয়ে দিয়েছে, কত গুছিয়ে রেখেছে ঘরটা। একেবারে সংসারী মেয়ে, একেবারে কচি। ও মা, তুমি আবার অমন কথা কেন বলছো? তোমার কাছে বুঝি আমি কচি নই? তুমি তো আমার কচি কলি শোনা। শুয়ে পড়ো, রাত হয়েছে, সকালে আবার আমার অফিস আছে, অনেক কাজ। বুঝতেই পারছো, প্রমোশন বাড়ার সঙ্গে সঙ্গে এই ডিপার্টমেন্টের প্রচুর দায়িত্ব বেড়েছে। সে তো জানি আমি তোমায় সম্পূর্ণ বিশ্বাস করি আর ভরসা করি গো। জানি তো, আমি ছাড়া তোমার আর কেউ নেই। ছেলের প্রতিও ততটাই আত্মবিশ্বাসী তিনি। সুধা দেবী জানেন, কোনো রকমভাবে ছেলের সঙ্গে ওই পুষ্পর নামটা একবার যদি পাড়ায় রটে যায়, তাহলেই ব্যাস কেল্লা ফতে। ছেলে তো বাপের মতোই হবে নাকি, একই নারীতে আসক্ত। যেই দিনই স্নান করতে দেরি হয়ে যায়, সেই দিনই পুষ্প, কোথায় গেলি মা? বলি খাবারটা দিতে হবে তো, স্নান করতে। কথা বলতে বলতেও সুধা দেবী থেমে গেলেন। বুবান দাঁড়িয়ে রয়েছে রান্নাঘরে পুষ্পর কাছে, কি সব কথাবার্তা বলছে। মনে শান্তি এলো তার। যাক, মেয়েটার প্রতি তাহলে আকর্ষণ বাড়ছে। খোপা বাঁধতে বাঁধতে এগিয়ে গেলেন। কি হয়েছে রে বাবু তুই? ওই আসলে হাত কেটে গেছে ওর। মা, দেখি দেখি, কি করে? মাসি দেখো না, ওই পেঁয়াজ কুচাতে গিয়ে। কেন এসব দায়িত্ব দাও ওকে? এগুলো তো তুমি করতে পারো, কতই বা বয়স ওর। তাছাড়া সব ছুরি কাছে নিয়ে। মেয়েটির প্রতি ছেলের দরদ দেখে সুধা দেবীর মনে আরও বেশি আনন্দ হলো। থাক থাক, তোর আজকাল কিছু করতে হবে না মা। দেখি, চল চল চল, ঘরে চল, আমি ফার্স্ট এড বক্সটা নিয়ে আসছি। যাক, ছেলে তাহলে এবার লাইনে আসছে একটু একটু করে। ওর বাড়ির লোকে খবর দেবে না? ওকে নিয়ে যাক এসে। তাছাড়াও মানে কেন রে, ও তো টাকার জন্যই কাজ করছে নাকি? যা, তুই ফার্স্ট এড বক্সটা নিয়ে আয় তো। না, আসলে আমি বলছিলাম যদি ইঞ্জেকশন তা তুই সঙ্গে নিয়ে দিয়ে আয় না। আমি? হ্যাঁ, ওই স্কুল যাবার পথে ওকে নিয়ে যা। তারপরে হাড়ুর দোকান থেকে বলবি একটা টক্সাইড দিয়ে দিতে, ও চলে আসবে কোন বাড়ি। ও পারবে? খুব পারবো, আমি পারবো বলে পুষ্প। মনে আনন্দ, একরাশ উত্তেজনা। মিলন এবার হবে বুঝি। বাঁচা গেল, ওই মেয়ের হাত থেকে তো ছেলেকে বাঁচাতে পারবো আমি। ধীরে ধীরে সুধার সামনেই পুষ্পর সঙ্গে এই ছেলের বন্ধুত্বটা বেশ গাঢ় হচ্ছে, নিজেই দেখতে পাচ্ছেন তিনি। আবার পরীক্ষাও সামনে এগিয়ে আসছে, মাথায় খুব চাপ। ছেলের পছন্দের খাবার করে দেওয়া, তার হাতের কাজটা এগিয়ে দেওয়া, এমনকি জামা কাপড়টাও আজকাল পুষ্পই কাছে। বারণ করেন না সুধা দেবী, ওনার পর তো ওকেই সব সামলাতে হবে। আজকাল ওই শাশুড়ির ঘরেও যেতে হয় না সুধার, ওটাও পুষ্পই সামলায়। একদিন গভীর রাতে সকলে ঘুমিয়ে পড়ার পর সুধা দেবীর চোখ তখন ছেলের ঘরে জানালার দিকে। ঘরে আলো জ্বলছে, মাধ্যমিক পরীক্ষা, ছেলে তো পড়াশোনা করছে বোধহয়। শুধু ছেলেটা না, ওই সামনে দোতলা বাড়ির মেয়েটা, ওর ঘরেও আলো জ্বলছে, এমনকি দরজাটা অবধি খোলা। পর্দাগুলো হাওয়ায় উঠছে।
সেখানে মেয়েটা বসে রয়েছে পড়াশোনার টেবিলের ওপরে। জানলা দিয়ে সরাসরি চোখে চোখ রাখলে যেন শুভ দৃষ্টি হবে। শরীরটা রাগে ওনার জ্বলে ওঠে। পুষ্প এতদিন ধরে কাজ করছে, তবুও ছেলেটা যে কেন এমন ছেলে মানুষই করছে। ওর ভক্ষণের জন্য খাবার এনে রেখেছেন সামনে, ঝাঁপিয়ে শুধু একবার পড়ার অপেক্ষা, না হলে তো সবটা হবে না। ছেলের ঘরের আলোটা একটু ক্ষীণ হলো, বোঝা যাচ্ছে সে এখন উঠেছে, দরজা খুলল, টয়লেটে যাবে। সুধা দেবী যা করার করে দিয়ে এসেছেন। পুষ্প যে ঘরে ঘুমোচ্ছে সে ঘরে হালকা একটা আলো জ্বলছে। আজ পুষ্পকে উনি নাইটি পরিয়েছেন। শুধু তাই নয়, শোয়ার পরে পুষ্পর হুঁশ থাকে না, তার নাইটিটা অনেকটা ওপরে উঠে যায়। সেদিন শাড়ি পরা অবস্থায় তাই হয়েছিল। আজ বলেছেন, শোন, শোবার আগে অন্তর্বাস পরে শুতে নেই, শরীরে কষ্ট হয়, খুলে শুবি। কিন্তু মাসি, তোমার ঘরে দুটো বেটা ছেলে আছে, তাই। বাবা, কে যাবে তোর ঘরে? আর শোন, ওই দরজার ছিটকানি কি দেব? ও ছিটকানি তো ভাঙা। আমার কিন্তু ভয় করছে মাসি। যাই বলো, তোমার ছেলে শেয়ানা স্বামী, আমার স্বামী? কি যে বলিস, ওর কিছুই হয় না, ছাড় দেখি। তোর ভয় নেই, আমি যখন দায়িত্ব নিয়েছি তোর কোনো ক্ষতি হবে না। পরের কথাটা আর বললেন না। ক্ষতি হলেই বাকি, দায়িত্ব করেই তো তোকে এনেছি। ছেলের ঘরের আলো ক্ষীণ হবার সাথেই দরজা খোলার শব্দ, খুট করে। সুধা দেবী তাড়াতাড়ি উঠে পড়লেন, নিজের ঘরের দরজা খুলে সিঁড়ি বেয়ে ছাদে চলে গেলেন। এই সময় ঘরে থাকা ঠিক হবে না, বলা যায় না। ছেলেও নতুন, মেয়েটাও নতুন। থাক, একটু নিশ্চিন্তে বরং ছাদে বসে ওই মেয়েটার কারুকাজ দেখা যাক। এছাড়া কোনো রকম অবাঞ্ছিত শব্দ এলে নিজেরই খারাপ লাগবে। যতই হোক ওটা ওনার হবু বৌমা। তাহলে আচমকা ঘরে চিৎকারের শব্দ। বেশ মিনিট 15-20 পর। শুধু চিৎকার না, রীতিমতো দাপাদাপির শব্দ। ও মাসি, ও মাসি, ও মাসি, মরে গেলাম, ও মাসি। এইবার সিঁড়ি থেকে নামতেই হলো। ছেলেটা কি বোঝে না নাকি? কচি মেয়ে। আহা বাবা, তুই যখন খাবি আস্তে আস্তে খা, আমি তো আছি তোর জন্য। তোরা তো ভয় কিসের, হ্যাঁ? উনি এমন করে সিঁড়ি দিয়ে নামলেন যেন বাপনকে একটু শাসন করবেন, বলবেন, ছিটিছি বাবা, মাধ্যমিক দিবি, এমন সময় এসব কেউ করে? যাই হোক, ভুল যখন করেই ফেলেছিস তখন থাক, না হয় ওকেই তোর সঙ্গে বিয়ে দেব। তারপরে পুষ্পকে মানিয়ে গুছিয়ে বাড়ি রেখে আসবেন। যোগাযোগ থাকবে সবারই। এরপরে ছেলের 21 হলেই না হয় ধুমধাম করে বিয়ে। কিন্তু সিঁড়ি দিয়ে নামতে নামতেই ওনার শরীরটা ঠান্ডা হতে শুরু করলো। যখন সম্পূর্ণ নেমে পুষ্পর ঘরের সামনে দাঁড়ালেন, তখন দেখলেন ঘরের ভেতরে ওনার স্বামী হারাধন সম্পূর্ণ নগ্ন অবস্থায় দাঁড়িয়ে, আর ছেলে দরজার পাশে হাতে একটা ডান্ডা নিয়ে দাঁড়িয়ে। পুষ্প বিছানায় ছটফট করছে, বিছানার চাদরটা রক্তে ভেসে যাচ্ছে, চিৎকার করছে। আর ওর চিৎকারে সারা পাড়া প্রতিবেশী ছুটে এসেছে। দরজা খুলতে বলছে সবাই। ঘরের আলো জ্বলছে। ছেলের চোখে অসম্ভব রাগ। কোথায় ছিলে মা? আমার মা কোথায় ছিলে? ছাদে, শরীরটা। বাবা কি করেছে দেখো। আমি জানতাম এমন কিছু একটা হবে। ছি, আর পাড়ায় মুখ দেখাতে পারবে তো? বলো, পারবে তো? হারাধন বাবু স্ত্রীর চোখে চোখ রাখতে পারেন না। ওনার পরনের পোশাকটা তখন খাটের ওপর। এদিকে গ্রিলের দরজা প্রায় ভেঙেই ফেলবে পাড়া প্রতিবেশী। পাঁচিলটা খুব একটা উঁচু নয় বলে পাঁচিল টপকে আসা খুব সম্ভব। ও বৌদি, কি হয়েছে? আরে দাদা, কি হয়েছে? আরে এই বাপন, দরজাটা খোল না, একটু দেখি। কণ্ঠস্বরটা ভীষণ চেনা। এমন এমন করে সম্পূর্ণ অধিকার দিয়ে তো ওই ভবেশবাবুর মেয়েটা ডাকে ওকে। কদিন আগে এসেছিল নোটসপত্র নিয়ে যেতে, পক্স হয়েছিল বলে। তারপর থেকেই তো যত আহ্লাদের দরদ বেড়েছে। কি করবেন ঠিক করতে পারছেন না তিনি। তাড়াতাড়ি পুষ্পর কাছে গিয়ে তাকে ঠাঁটি এক চড় মারলেন। মাগি, তোর হুঁশ নেই? হ্যাঁ, শরীর দেখানোর মতো লটর পটর করে শুয়েছিলে বুঝি? মাসি, মাসি কথা বলবে না মাসি, আমি আমার মেয়ে না, ঘুমের ঘুরে তোমার স্বামী আমাকে, বলে পুষ্প কান্না করছে। দরজাটা খুলে দিয়েছে বাপন। পাড়া প্রতিবেশী ঘরে এসেছে।
মেয়েটার গায়ের ওপরে একটা ওড়না দিয়ে পাড়ার পাশের বাড়ির বৌদি বললেন, আহা, ও কি বকছো কেন? ও তো এখনো মাইনর। ছিটি ছিটি ছি, এইটুকু মেয়েকে দিয়ে কাজ করাচ্ছ বৌদি? তার উপরে হারাধন দা, আপনাকে এত ভালো মানুষ মনে করতাম, সেসব যে কাজের মেয়েটাকে। এই বাপন, থানায় চল, তোর বাবাকে যেতে হবে তো জেলে নাকি? তোমরা কি করবা করো, আমার মান সম্মান শেষ হয়ে গেছে। বাপন, পেছন থেকে সেই মেয়েটার ডাক, যার জন্যে এত কাণ্ড করা। বলছি কাকিমা, এটা কি করলে তুমি? কেন করলে বলো তো? শুধু শুধু। তাছাড়া এখন পুলিশ কেস ছাড়া আর উপায়ই বা কি আছে? বাপন, এই বাপন, কি বলবো বলতো রাগিনী? আমার কিছু বলার নেই, কিচ্ছু বলার নেই। আমি প্রথম দিনই বুঝতে পেরেছিলাম যে মা এমন কেন করছে। কাজের লোক রাখবে একটা বয়স্ক লোক রাখতে পারতো। এখন ঠেলা সামলাও। দেখো, আমাকে ক্ষমা করে দে বাবা, আমি বুঝতে পারিনি। আমার চাকরি বাকরি সব চলে যাবে, তোমরা ক্ষমা করো। পুষ্প তখনও কান্না করছে। পরের দিন সকালে ঘরে একটা মিটিং রাখা হয়। পুষ্পর মাকে মোটা অঙ্কের টাকা দেওয়া হবে বলা হয়েছে। পুষ্প এখানে আর থাকতে চায় না। সে কান্না করছে আর বলছে, আমি কৃষ্ণকে কি মুখ দেখাবো মা? ও আমার জন্য শহরে জুগালি খাটতে গিয়েছে, বলেছিল বছর 2 পরে পেরে আমায় বিয়ে করবে। ও মা এবার আমার কি হবে? হারাধন বাবু বললেন, তোমার মেয়ের সব দায়িত্ব আমার, আর্থিক দিকের সব দায়িত্ব, এমনকি যাকে ভালোবেসে বিয়ে করতে চায় তার সাথেও। চুপ করে রয়েছেন সুধা দেবী, কোনো কথা বলছেন না। পুলিশ কেস করা হলো না, কারণ প্রত্যেকেরই একটা প্রেস্টিজ আছে। এই পাড়ায় সবার ফ্যামিলির সুনাম আছে। ভবেশবাবু এসেছিলেন, ওনার মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন, চল রে মা, তোর তো আবার ফ্লাইটের টিকিট রেডি। ফ্লাইট? এইটুকুই বেরোলো সুধা দেবীর মুখ থেকে। হ্যাঁ, রাগিনী তো এখানে পড়াশোনা করবে না, বাপন তো সবটাই জানতো। আর এই কারণেই তো ওর উদ্যোগেই মেয়ের জন্মদিন থেকে শুরু করে সবটা এবছর সেলিব্রেশন করা হলো। মানে? হারে, ওর তো চান্স হয়ে গেছে, ও তো US যাবে, ওখানেই পড়াশোনা করবে। কেন? হো মা, আপনি জানেন না বৌদি, ওর মামার বাড়ি ওখানে, আর ওর মামারা চায় ওখানে থেকে পড়াশোনা করুক। আর আমরাও তো এখানে মেয়েকে রেখে শুধু শুধু সময় নষ্ট, ওর জীবনটা বরবাদ করতে চাই না। তার মানে বাপন বরাবরই আমার খুব ভালো বন্ধু কাকি। আমার পক্স হওয়ার পর থেকে ওই আমার পাশে থেকেছে। ওকেই উপযুক্ত বন্ধু হিসাবে পেয়েছিলাম বলে ওর কাছ থেকে নোটসপত্র নিয়ে সবকিছু করতাম। বাপনের এই সাহায্য আমি কোনোদিন ভুলবো না। চলে যাচ্ছি তো, আর আসবো কিনা তাও সন্দেহ আছে। আসলে আমার জন্মের পর থেকেই আমার সবটাই আমার মা বাবা নির্ধারণ করে রেখেছিলেন বিদেশের মাটিতে। এদেশে তো চাকরি বাকরি খুব একটা নেই, আর আমাকে ওই আদব তার সাথেই বড় করেছেন। এই পোশাক আশাক বা নেশা সবটাই যাতে আমি মানিয়ে গুছিয়ে নিতে পারি। তবে আমার কিন্তু শাড়ি পরতে খুব ভালো লাগে কাকি। সুধা দেবী কি করবেন বুঝে উঠতে পারছেন না। আসলে কোনো কিছুই বোধহয় চোখের এক দেখাতে বিশ্বাস করতে নেই, ভরসা করতে নেই। সব কিছুই যাচাই করে তবেই সিদ্ধান্ত নিতে হয়। মাঝখান থেকে কাজের মেয়েটার জীবনের সাথে সাথে ওনার সাজানো সুন্দর সোনার সংসারটা ধুলোয় মিশে গেল। কেমন লেগেছে আজকের গল্প? কমেন্ট বক্সে কমেন্ট করতে একদম ভুলবেন না। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না বন্ধুরা। দেখা হবে খুব শিগগিরই আগামীকাল সম্পূর্ণ নতুন একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে। আপনাদের সকলের উপস্থিতি একান্তভাবে কামনা করি। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং একইভাবে সাহায্য এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।